হলো? আসছি। বাবু রেডি তুমি? হ্যাঁ রেডি হয়ে যাও। বাবু তুমি তাড়াতাড়ি রেডি করে দাও। শুরু কর বাবা। দেখি দেখি বাবা দেরি হয়ে যাবে। কি আজকে স্কুলে অনেক দুষ্টামি হবে? না হবে না তো? শোনো, আমার শালটা একটু দিয়ে দিও তো, শীত তো এসে গেল। হ্যাঁ এই কথা তোমার ছেলেকে বলো, তার তো ঠান্ডা কিছু লাগে না, শীতের কাপড় পরতে চায় না। আমার ঠান্ডা লাগে না। লাগে না? ঠান্ডা লাগবে কেন? ও তো বীরের পুত্র মহাবীর, ওর নাম বিজয়, সবকিছুকে জয় করার জন্যই তোর জন্ম, বুঝেছ? ও শীত, গ্রীষ্ম, হেমন্ত, বসন্ত সবকিছুকে জয় করে। হ্যাঁ সেটাই। এখন তাড়াতাড়ি নাস্তা করো। কি বাবা বিলটা? বাবা জানো আমাদের স্কুলে বিজয় দিবসের অনুষ্ঠান হবে, সেখানে আমি গানের দলে নাম দিয়েছি। সাব্বাস! তা কোন গানটা গাইবে একটু গিয়ে শোনাও তো বাবা। ও এখন বুঝি অফিসে দেরি হয় না? দেরি কেবল আমার বেলায়। আরে বাবা, আমাদের একটা মাত্র ছেলে, সারাদিন তো ওকে সময় দিতে পারি না, আর সকালে একটু সময় দিচ্ছি, আর তাতেই তুমি বাগড়া দিচ্ছ, তাই না? ছেলে একটা আর বউ কি গন্ডায় গন্ডায়? বাবা দেখেছো তোমার মা তোমাকে কিভাবে হিংসা করে? না মা হিংসা করে না, মা ভালোবাসে। ভালোবাসে। বাবা, তোমার স্কুলের বিজয় দিবসের অনুষ্ঠানে তুমি কোন গানটা গাইবে একটু শোনাও তো। মুক্তির মন্দির সোপানো তলে কত প্রাণ হলো বলিদান, লেখা আছে অশ্রু জলে, মুক্তির মন্দির সোপানো তলে কত প্রাণ হলো বলিদান, লেখা আছে অশ্রু জলে। চলো। টাটা মা টাটা। গেলাম, হ্যাঁ? সাবধানে। বাবা আসতে। মুক্তির মন্দির সোপানো তলে কত প্রাণ হলো বলিদান, লেখা আছে অশ্রু জলে। মুক্তির মন্দির সোপানো তলে কত প্রাণ হলো বলিদান, লেখা আছে অশ্রু জলে। কত বিপ্লবী বন্ধুর রক্তে রাঙা বন্দিশালার ওই শিকল ভাঙা, কত বিপ্লবী বন্ধুর রক্তে রাঙা বন্দিশালার ওই শিকল ভাঙা। তারা কি ফিরবে তারা কি ফিরবে সুপ্রভাতে, কত তরুণ অরুণ গেছে অস্তাচলে। মুক্তির মন্দির সোপানো তলে কত প্রাণ হলো বলিদান, লেখা আছে অশ্রু জলে। মুক্তির মন্দির সোপানো তলে কত প্রাণ হলো বলিদান, লেখা আছে অশ্রু জলে। লেখা আছে অশ্রু জলে, লেখা আছে অশ্রু জলে। তাহলে আজকের মতো এখানেই শেষ। আর বিজয় আ
তুমি আজকে দেরি করেছো, কালকে তাড়াতাড়ি আসবে, ঠিক আছে? জি আচ্ছা। ঠিক আছে, সবাই যাও। এটা পাতা নাকি বাঁশি? দুটোই। এটা হলো পাতার বাঁশি। পাতা দিয়েও বাঁশি বাজানো যায়? হ্যাঁ যায়, খুব যায়। কেন, তুমি শিখবে? শিখবো। আচ্ছা, আমি তোমাকে শিখিয়ে দেবো। দাঁড়ো, তোমার জন্যে আমি বাঁশিটা একটু অন্যভাবে তৈরি করে দিই। না, বাঁশিটার এইখানটায় ধরে একটা জোরে করে বাতাস ছাড়ো, দেখবে বেজে উঠবে। না, হচ্ছে না তো। আর বাবা, একবারে তো হবে না, শিখতে হবে, বাড়িতে প্রতিদিন চেষ্টা করতে হবে, তারপরে না তুমি বাজাতে পারবে। আপনি কিন্তু আমাকে পুরোটা শিখিয়ে দিয়ে তারপরে যাবেন। পুরোটা শিখিয়ে দিতে গেলে তো অনেক দেরি হয়ে যাবে। তোমার সব বন্ধুরা তো চলে গেল, তোমার বাড়ি ফিরতে দেরি হয়ে যাবে না? একটু দেরি হইলে কিছু হবে না। আচ্ছা, আমি বরং এক কাজ করি, আমি তোমাকে বাড়ি পৌঁছে দিই, চলো। তোমার বাড়ি কোন দিকে? ওই যে ওই দিকে। আচ্ছা ঠিক আছে, চলো, আমি তোমাকে শেখাতে শেখাতে নিয়ে যাবো, এসো। বাঁশিটার ঠিক কি পাই নাই। পান নাই? না, স্কুলে নাই? স্কুলে নাই। খুঁজছেন ভালোভাবে? হ্যাঁ, খুঁজছি। ওদিকে যান, ওদিকে যান। আচ্ছা, ঠিক আছে, ওদিকটা দেখি। বাবা বাবা বাবা, দেখি আমি কত টেনশনে ছিলাম। হ্যাঁ, দেখো পাতার বাঁশি। তুমি এগুলো নিয়েছিলে আর আমি টেনশনে মরে যাচ্ছি। পলাশ কামাল সবাই চলে গেল আমার চোখের সামনে দিয়ে, আমার বাবাটা আসলে আমার কিরকম টেনশন লাগছিল। আমাদের যদি কন্যা সন্তান হয়, তাহলে তার নাম রাখবে মুক্তি, আর ছেলে হলে তার নাম রেখো বিজয়। আমি আমি দেশের বিজয় ছিনিয়ে আনতে চাই। ফিরে আসবে তো? ফিরব, কখনো না কখনো নিশ্চয়ই ফিরব। তুমি অপেক্ষায় থেকো। থাকবো। তোমার যদি কিছু হয়? আমার যদি কিছু হয়, তুমি কি চাও আমি আমার দায়িত্ব থেকে সরে আসি, মাতৃভূমির প্রয়োজনের কথা ভুলে যাই? তুমি কি তাই চাও? তুমি কি চাও আমাদের সন্তান জানো তার বাবা একজন ভীরু কাপুরুষ ছিল? দেশের প্রয়োজনে যখন লাখো তরুণ ছাড়া দিয়েছে, তখন তার বাবা ঘরের কোণে স্ত্রীর আঁচলের নিচে লুকিয়েছিল। আমাদের সন্তান কি কখনো আমাকে ক্ষমা করতে পারবে? পারবে বলো তুমি?
তুমি ভালো থেকো। আমি ফিরে আসবো দোলা, আমি ফিরে আসবো। দোলা, দোলা, কেউ খুঁজে পায় প্রিয় হারিয়ে যাওয়া মুখ। কেউ ধুধু বালু চরে খুঁজে খুঁজে মরে। তুমি আপন মানুষ কেন আমি রয়ে সারাক্ষণ উদাসীনতা। তোমার খুব কষ্ট হচ্ছে না? না না তো, তুমি সঙ্গে থাকলে আবার কষ্ট কি? বাবারা যখন বলল ওদের সবার সঙ্গে ইন্ডিয়া পালিয়ে যেতে, তখন আমি রাজি হলাম না কেন জানো? নিজেকে তখন কেমন যেন কাপুরুষ মনে হচ্ছিল। মনে হচ্ছিল ভয়ে নিজের দেশ ছেড়ে পালিয়ে যাব। অথচ দেখো, আজ ঠিক সে পালিয়ে বেড়াতে হচ্ছে। তোমাকে নিয়ে কোথায় কোথায় না আশ্রয় নিতে হচ্ছে। একটা সময় সব কিছু নিয়ে ভীষণ গর্ব করতাম আমি, আর এখন আমার সবচেয়ে গর্বের বিষয় হচ্ছে তুমি। কোথায় ছিলে এতদিন? সে এক বিস্তৃত গল্প। কেন ফিরে এলে এই সময়? কেন তুমি ফিরে এলে এতদিন পর? বেশ, আমি তাহলে ফিরে যাই আবার। না, দোলা, এখন বোধ হয় আমরা আর দুজন আর নেই। তোমার জীবনে এসে নতুন কেউ। আমি থাকলে তাকে স্থান ছেড়ে দিতে হবে। আমি বোধহয় তোমার জীবনে এখন আর নিরাপদ না। বিজয়কে দেখার স্বাদ ছিল, দেখলাম। তোমাকেও দেখা হলো। এখন আমার চলে যাওয়াটাই উত্তম। আমি জানতে চাই জেনে কি হবে দোলা? এত দেরি করে তুমি কেন এলে? এত দেরি করে কেন এলে? সে এক বিস্তৃত গল্প। আমি আবার আসবো। সত্যি আসবে তো? আসবো। বিদেশে থাকে যে প্রবাসী, বিদেশে থাকে যে প্রবাসী, বিদেশে থাকে যে প্রবাসী, বিদেশে থাকে যে প্রবাসী, বিদেশে থাকে যে প্রবাসী। আম্মু এটা কি? আম্মু আম্মু এটা কি? কি? তুমি কি ঘুমিয়ে পড়েছিলে?
হ্যাঁ বাবা, বলো কি? এটা আমি এটা বানান করে বলছি, আমি পারছি না তো, অসুবিধা নেই, আমি বলে দিচ্ছি। এটা হচ্ছে কিং কর্তব্য বিমূঢ়। ওরে বাবা, কিং কর্তব্য বিমূঢ় কি? কি কিং কর্তব্য বিমূঢ় মানে কি? আহ, মানে হচ্ছে ওই যে কেউ যখন কি করবে বুঝে পায় না, বুঝতে পারে না, তখন বলে কিং কর্তব্য বিমূঢ়। আমরা পড়ি কিং কর্তব্য বিমূঢ়। কি হলো, ভাত দাও। ফেলে দিলে? কি ব্যাপার, আজ আর অন্য কিছু রান্না করনি? ভাজি টাজি কিছু? এই যে চামচ কই? আনছি। ডাল পরে খাবো। পানি দাও, পানি। পানি গ্লাস। কি তোমার কি শরীর খারাপ? না তো, না কেন? না, খাও, আমি আসছি। মুক্তির মন্দির সোপান তলে কত প্রাণ হলো বলিদান, লেখা আছে অশ্রু জলে কত বিপ্লবী বন্ধুর রক্তে রাঙা বন্দিশালার ওই শিকল ভাঙা, কত বিপ্লবী বন্ধুর রক্তে রাঙা বন্দিশালার ওই শিকল ভাঙা, তারা কি ফিরিবে আজ, তারা কি ফিরিবে আজ সুপ্রভাতে, যত তরুণ অরুণ গেছে অস্তাচলে। মুক্তির মন্দির সোপান তলে কত প্রাণ হলো বলিদান, লেখা আছে অশ্রু জলে। কি হয়েছে তোমার? কিছু না, ঘুম আসছিল না, দুপুরে একটু ঘুমিয়ে গেছিলাম তো, তাই। দেখো চারটা কত সুন্দর। খুব সুন্দর, কিন্তু চাঁদের চাইতে যার মুখটা অনেক বেশি সুন্দর, তার ভেতর কিসের ঝোড়ো হওয়া বইছে বলো তো? কি বলো? দেখো দোলা, তুমি তো আমার কাছে কোনো কিছু গোপন করো না।
আর তাছাড়া আমাদের সম্পর্কটাও কিন্তু এইরকম, কারো কাছে কোনো কিছু গোপন করার প্রয়োজনও হয় না। আমার কিছু হয়নি, সত্যি কিছু হয়নি, ঘুম আসছিল না। কি জানি, হয়তো তাই। হয়তো আমি তোমার কাছে বিশ্বস্ততা হারিয়েছি, তা না হলে তোমার ভেতর বয়ে যাওয়া ঝড় তুমি একলা সামলাবে কেন? হয়তো আমাকে তুমি তোমার সহযাত্রী মনেই করছো না। চলো ঘুমাবে, চলো। দোলা, তোমাকে একটা কথা বলি। বলো। আমি তোমাকে অনেক ভালোবাসি। শোনো বাবা, স্কুলে কিন্তু কোনো দুষ্টামি করবে না, হ্যাঁ? রিহার্সেল শেষ হওয়ার সাথে সাথে বাড়িতে চলে আসবে। কালকের মতো দেরি করলে মা তো অনেক টেনশন করবে, তাই না? আর শোনো, তুমি এক কাজ করো, চা দাও, ঠান্ডা হয়ে যাচ্ছে তো। চা, চা। টাটা। কিছু বলবে? না। কি কি? হাত মুছবো না? থাক। আমি আসলে মরেই গিয়েছিলাম। আমাকে মৃত ভেবে সবাই, এমনকি পাক সেনারও ফেলে চলে গিয়েছিল। কিন্তু কি আশ্চর্য, সেই আমি বেঁচে রইলাম। এত বছর পর আবার তোমার সামনে এসে দাঁড়ালাম, বিজয়কে দেখলাম। সিলেট সীমান্তের কাছাকাছি একটি জায়গায় আমরা যুদ্ধ করছিলাম। প্রায় 2 দিন ধরে যুদ্ধ চলছিল। যুদ্ধ করতে করতে আমাদের সবার গুলি প্রায় শেষ পর্যায়ে। আমরা যদি তখন পিছিয়ে যাই তাহলে সবাই মারা পড়ব। তাই আমি আমার সহযোদ্ধাদের বললাম ফিরে যেতে, যাতে ওরা আবার প্রস্তুত হয়ে ফিরে আসতে পারে যুদ্ধ করতে। আমি তখন একা গুলি চালিয়ে গেলাম। আমার বন্ধুরা যখন নিরাপদ দূরত্বে চলে গেল, আমার গুলিও তখন প্রায় শেষ। বৃষ্টি কাদায় মাখামাখি হয়ে 2 দিনের যুদ্ধ ক্লান্ত অভুক্ত শরীর নিয়ে আমি পড়ে রইলাম। তখন বারবার শুধু তোমার মুখটাই মনে পড়ছিল, আর মনে হচ্ছিল আর কোনো দিন তোমার সঙ্গে দেখা হবে না। তারপর আর কিচ্ছু জানি না। ঠিক কতদিন পরে জানি না, আমার জ্ঞান ফিরল তীব্র পিপাসায়। আলোকিত একটি ঘরে মৃতপ্রায় আমাকে বাঁচিয়ে তুলল শিউলি নামে একটি মেয়ে। আমি কোথায়? তুমি আমাদের বাড়িতে। তোমরা কারা?
উনি আমার মা, শিক্ষিকা, আর আমি শিউলি, একজন সেবিকা, নার্স। এটা এটা কোন জায়গা? এটা আগরতলা, তোমার দেশ বাংলাদেশ। তুমি একজন মুক্তিযোদ্ধা। কয়েকজন ছেলে তোমাকে আহত অবস্থায় আমাদের বাড়িতে রেখে যায়। ওরা বলছিল তোমাকে হাসপাতাল পর্যন্ত নিলে বাঁচানো যাবে না। 3 দিন তুমি অচেতন ছিলে। 3 দিন পরে আজ তোমার জ্ঞান ফিরল। ভগবানের অশেষ কৃপা, তুমি চোখ মেলে তাকিয়েছ। তারপর আমি জেগে উঠলাম, কিন্তু তখন আমার মনে, আমার চোখে কোথাও তুমি ছিলে না। যতটা না আমি হারিয়ে গিয়েছিলাম, তার থেকে বেশি হারিয়ে গিয়েছিল আমার স্মৃতি। কিছুই মনে করতে পারছিলাম না আমি। হ্যাঁ, আমি স্মৃতি হারিয়ে ফেলেছিলাম। কিছুই মনে করতে পারছিলাম না, কিচ্ছু না। তারপর হা করো তো। কি কিছু মনে পড়লো? মাত্রই তো একটু সেরে উঠলো, আস্তে আস্তে মনে পড়বে। ইস, আমার যদি এমন হতো। কেমন? এই যে কিছুই মনে পড়তো না। পরের দিন সকালবেলা উঠতাম নতুন একটা জীবন নিয়ে, যে জীবনে থাকতো না পুরনো কোনো দিনের কষ্ট, হতাশা, স্মৃতি। নতুন করে জীবনটা আবার সাজাতে পারতাম না। অতীত ভুলে গেলে কারো কি কোনো শেকড় থাকে? নতুন শেকড় হবে। ওর বাবা মা ভাই বোন আত্মীয় স্বজনরা খুঁজছে না? শুধু বাবা মা, আত্মীয় স্বজন কেন মা? বিশেষ কেউ নেই? আচ্ছা, এখন আর একটু খেতে হবে। ঠিক আছে, আমি তাহলে হাতটা একটু ধুয়ে আসি। আমি জানি না আমার ঠিকানা, আমার পরিচয়, এমনকি আমার নাম, তাই আমি জানি না। শিউলি তোমাকে কি বলে ডাকতো? আমার নতুন নাম রাখা হয়েছিল, হাসান। ওরা সবাই ও নামেই আমাকে ডাকতো। তারপর একদিন আমি খবর পেলাম যে বাংলাদেশ স্বাধীন হয়েছে। তোমরা যে দেশের জন্য যুদ্ধ করেছো না, সে দেশ তো স্বাধীন হয়েছে। হাসান, স্বাধীন হয়েছে। জয় বাংলা। জয় বাংলা। হাসান,
হাসান, তোমার স্মৃতি পুরোপুরি হারিয়ে যায়নি হাসান। এই দেখো না, তোমার মনে পড়ছে, তোমার তোমার সব আস্তে আস্তে মনে পড়ছে। আমার কি মনে হয় জানো শিউলি? আমার মনে হয় যে আমি যদি দেশে ফিরে যাই তাহলে আমার সব মনে পড়ে যাবে। অবশ্যই দেশে ফিরলে তোমার আস্তে আস্তে সব কিছু মনে পড়ে যাবে, তুমি অবশ্যই যাবে। এখানে এখানে তো আমার সবই অচেনা। তোমরা এতদিনও পরিচিত হতে পারিনি, তাই না? আমি জানি তো, এমনি দুষ্টুমি করলাম। আমার মনে হয় আমার চেনা দেশ, চেনা রাস্তা, চেনা সব কিছুতে ফিরলে না আমার সত্যি সত্যি সব মনে পড়ে যাবে। তাহলে তুমি চলে যাবে? আমার শেকড়টা খুঁজে বের করি আগে, তারপর আমি আবার ফিরে আসব। ভুলে যাবে না তো আমাকে? তোমাকে কি ভুলে থাকা সম্ভব? কথা দাও, ভুলে যাবে না। কথা দিলাম। তারপর আমি দেশে ফিরে এলাম, যুদ্ধ বিধ্বস্ত দেশে। ভারত থেকে তখন ফিরছে হাজার হাজার শরণার্থী। আমিও তাদের মতো একজন দেশে ফিরে এলাম। কিন্তু শরণার্থীরাও জানে তাদের ঠিকানা ফিরে যায় তাদের নিজের ভিটায়, আপন মানুষের কাছে। আর আমি পথে পথে ঘুরি, শুধু কিচ্ছু জানি না। তারপর কোথাও কিছু না পেয়ে আমি আবার ফিরে গেলাম শিউলির কাছে। শিউলি, পেলাম না, কাউকে পেলাম না। আমি জানি তো, পাবে না, কাউকে পাবে না। তোমার শেকড় যে আমার সাথে শেকল দিয়ে বাঁধা পড়ে আছে।
সেটা কি করে ছোটাবে? কিন্তু কিন্তু আমার আমার কেউ না কেউ তো ছিল, কেউ না কেউ তো নিশ্চয়ই আছে। তারা আমাকে খুঁজবে না বলো? হ্যাঁ, হ্যাঁ, তোমার জন্য তো কেউ না কেউ অপেক্ষা করছে। তুমি কিন্তু একটা কাজ করতে পারো। কি কাজ? তুমি তোমাদের দেশের পত্রিকায় তোমার একটা ছবি ছাপিয়ে বিজ্ঞাপন দিতে পারো যে তুমি একজন মুক্তিযোদ্ধা, তুমি তোমার স্মৃতিশক্তি হারিয়েছ, কোনো সহৃদয় ব্যক্তি যদি তোমার পরিচয়ের সন্ধান দিতে পারে তাহলে তুমি তাকে পুরস্কৃত করবে, পারো না? তাহলে তাহলে আমাকে যে আবার দেশে ফিরতে হবে। আমি আবারও ফিরে এলাম দেশে। তখন চলছে দুর্ভিক্ষ, চারিদিকে মানুষ মরছে, শুধু পত্রিকা ভর্তি কত কত খবর। হয়তো হয়তো সেই খবরের ভিড়ে আমার ওই ছোট্ট বিজ্ঞাপন কারো চোখেই পড়েনি। হয়তো। তারপর অনেক অপেক্ষা করবার পরও যখন আমি কিছুই করতে পারলাম না, আমি আবারও ফিরে গেলাম শিউলির কাছে। তারপর? বাকিটা আরেকদিন বলবো। কেন? আমার জন্য একজন অপেক্ষা করে বসে আছে, আমার কাছে পাতার বাঁশি বাজানো শিখবে বলে। ও, তুমি তাহলে? যাই, স্কুল ছুটির সময় হয়ে এলো, কাল আবার আসবো। আসবে তো? আসবো। আচ্ছা, তোমাকে কে বেশি আদর করে, বাবা নাকি মা? দুইজনেই। তবুও দুজনের মধ্যে কে বেশি আদর করে? বাবা। মা কি কম আদর করে? মা করে, কিন্তু বাবার চেয়ে একটু কম। আর দুজনের মধ্যে কে বেশি ভালোবাসে? বাবা। বাবা কি শুধু তোমাকেই ভালোবাসে নাকি মাকেও ভালোবাসে? বাবা তো মাকে ছাড়া কিছুই বুঝে না। আরে আমি, তুমি কি ভয় পেয়েছো? তুমি? হ্যাঁ। কেন, এখানে কি অন্য কারো আসার কথা ছিল? না, অন্য কে আসবে? তাই তো, আমি ছাড়া এখন কে আসবে? আমি তো আছি এখানে, তাই না? তুই এই কথাটা বললে কেন? এমনি বললাম। কি কি দেখছো? তোমাকে। আমাকে নতুন করে দেখার কি হলো? তুমি কপালে টিপ পড়েছো, সেজেছো, তোমাকে অনেক সুন্দর লাগছে। আচ্ছা, তোমার কি হয়েছে বলো তো? আমার তো কিছু হয়নি, তোমার কি হয়েছে সেটা বোঝার চেষ্টা করছি। কই, আমার তো কিছু হয়নি। কিছু হয়নি? হুম? যে দোলাকে আমি চিনি, গতকাল থেকে সেই দোলাকে আমি খুঁজে পাচ্ছি না। আমার সামনে যে দোলা, দেখতে একই রকম, কিন্তু আচরণটা ভিন্ন। উদ্বিগ্ন, উৎকণ্ঠিত,
উৎকণ্ঠা, দুশ্চিন্তার ভেতর ডুবে আছে সে। এই দোলা আমার হৃদয়ে আর দোলা দিতে পারছে না। কি বলো তুমি এসব? আমি ঠিকই বলছি। এই যে আমি অফিস থেকে ফিরেছি, কাল পর্যন্ত হলো তুমি কি করতে? কি? এই যে তুমি ড্রেসটা গিয়ে চেঞ্জ করো, হাত মুখ ধুয়ে নাও, ফ্রেশ হয়ে নাও, আমি নাস্তার টেবিলে তোমাকে নাস্তা দিচ্ছি, তাই তো না? আমি আমি আমার ভুল হয়ে গেছে। তুমি তাড়াতাড়ি ড্রেসটা চেঞ্জ করো, আমি নাস্তা দিচ্ছি। এই যে শুনুন, আজকে কিন্তু আপনি আমাকে শালটা দিতেও ভুলে গেছেন। আচ্ছা, যদি এমন হয় তোমার কখনো স্মৃতি ভ্রষ্ট হয়ে গেল, তাহলে কেমন হবে বলো তো? মানে? ধরো যদি কাল সকালে উঠে তুমি দেখো তোমার পুরনো কিছু মনে নেই, তোমার স্মৃতির ভান্ডার শূন্য, কেমন হবে? ভালো হবে না? আবার নতুন করে জীবন শুরু হবে। তুমি কি ভুলে যেতে চাও? না না, আমি কিছু ভুলে যেতে চাই না, কিছুই ভুলে যেতে চাই না। তাহলে বললে যে? এমনি এমনি হঠাৎ মনে হলো। দোলা, তোমার মনের মধ্যে কিসের এত তোলপাড়? কিছু না মইন, কিছু না, আমার কিছু হয়নি। দোলা, চাইলে কি সবকিছু আড়াল করা যায়? আমি ঘরে গেলাম, বাবু একা। বিয়ে করেছো? না। কেন? কি এত ভাবো তুমি? ব্যস্ত আছি। কোথাও কোনো সমস্যা হচ্ছে না তো? বুঝতে পারি তোমার অতীত তোমাকে টানে। তুমি তোমার অতীত জানতে চাও, কিন্তু পারো না। শিউলি, এই পৃথিবীতেই কিছু কিছু মানুষের কাছে আমি মৃত। আমি যে বেঁচে আছি এটা তারা জানে না, আমি তাদেরকে জানাতে পারছি না। বিষয়টা কি অদ্ভুত না? অদ্ভুত। সেদিন তুমি যদি আমাকে বাঁচিয়ে না তুলতে, আমি তাহলে মৃতই থাকতাম। তোমার জন্যই আমার বেঁচে থাকা। আমার জন্য তোমার এ বেঁচে থাকা? সত্যি? হ্যাঁ। আমার জন্য? হ্যাঁ। শিউলি, একটু এদিকে আয় তো মা। কি মা? তুই আর এভাবে কতদিন কাটাবি মা? কেন মা? তুই ও মা, মানুষের সেবা করা আমার পেশা মা। একটা মানুষ যে এখনো শারীরিকভাবে সম্পূর্ণ সুস্থ হয়নি, স্মৃতিশক্তি সম্পূর্ণ হারিয়ে ফেলেছে, তাকে ত্যাগ করা মা আমার পক্ষে সম্ভব না। তাই বলে বছরের পর বছর? যতদিন পর্যন্ত স্মৃতিশক্তি ফিরে না আসছে ততদিন পর্যন্ত আমি এভাবেই থাকবো মা।
ও ও কার কাছে যাবে মা? কোথায় যাবে বলো না। আমি জানি মা, হাসান আর আমার মাঝে ধর্মের দূরত্ব আছে, কিন্তু মনের দূরত্ব তো নেই মা। এই মনটা আমি কোথায় রাখবো মা? মা মা আমি তোমাকেও সম্মান করি, আমি আমার শেকড়কে সম্মান করি মা, ধর্মকে সম্মান করি। আমি এরকমই থাকবো মা, মাদার তেরেসার মতো। ভালোবেসেছিলে তাকে? জানি না। এটা কেমন কথা? গত 10 বছরে আমি বড় অদ্ভুত একটা জীবন কাটিয়েছি। নতুন কোনো কিছু আমি গ্রহণ করতে পারি না। মনে হয় একটা অতীতে আমি বাধা পড়ে আছি, যা থেকে আমি কখনো মুক্তি পাইনি। আবার নতুন জীবনে আসলে শিউলি ছাড়া কেউ ছিল না। আমি নিজেকে তখন অনেক গুটিয়ে নিয়েছিলাম। মনে হতো অন্যের জীবন আমি বয়ে নিয়ে বেড়াচ্ছি, পালিয়ে বেড়াচ্ছি। মাঝে মধ্যে ইচ্ছে হতো মরে যেতে। কি দেখছো? তুমি আমার জীবনে কেন এসেছিলে? কেন কেন এলে? চলে যাও, চলে যাও আমার জীবন থেকে, চলে যাও। তারপর আমি নিশ্চিত হলাম এই জীবন রাখার আর কোনো প্রয়োজন নেই। নিশ্চিত হলাম এই ভেবে যে মৃত্যুই আমার জন্য ভালো। আমি মৃত্যুকে বেছে নিলাম। কিন্তু আবারও আমার কোনো মৃত্যু হলো না। আমি বেঁচে রইলাম। যে আমি এক মৃত্যুর মুখোমুখি হয়ে অতীত হারিয়ে ফেলেছিলাম, সে আমি আবারও মৃত্যুর মুখোমুখি হয়ে ফিরে পেলাম সেই পুরনো অতীত। হ্যাঁ তোরা, আমার কাছে ফিরে এলো সকল স্মৃতিরা যা আমি হারিয়ে ফেলেছিলাম। আমার মনে দোলা দিয়ে গেল সেই দোলা যাকে আমি কথা দিয়েছিলাম ফিরব বলে। আমার মন পাগল হয়ে উঠল মুক্তি অথবা বিজয়ের জন্য। আমি আমার ঠিকানা খুঁজে পেলাম। আর শিউলি? শিউলি আমার
আমরা সবাই জানতাম তোমার মৃত্যু হয়েছে। বিজয় তখন আমার গর্ভে। মইন নিজেও একজন মুক্তিযোদ্ধা। সব জেনে সে আমাকে বিয়ে করতে রাজি হলো। মইন এতটা আদর যত্নে বিজয়কে বড় করতে লাগলো যে এক মুহূর্তের জন্যও সে বুঝতে দেয়নি বিজয় তার নিজের সন্তান না। এমনকি যত্নে কমতি হবে বলে সে দ্বিতীয় কোনো সন্তানও কখনো চায়নি। মইন সাহেবের জন্য আমার অগাধ শ্রদ্ধা। তুমি এখন কি করবে? জানি না, আসলে ভাবিনি কিছু। আমি কি করব? বলো, তাড়িয়ে দিতে চাইছো? তোমরাই আমার সব দোলা। যুদ্ধে সবকিছু হারিয়ে আমি তোমাকে পেয়েছি, বিজয়কে পেয়েছি। তোমাদেরকে ছাড়া আমি আর কিভাবে বাঁচবো বলো? তাহলে জোর করে কেন আঁকড়ে রাখো না? কেন ধরে রাখো না?
প্রকৃত মুক্তিযোদ্ধারা কখনো মরে না, তারা অমর। আপনি ফিরে এসেছেন। আপনার কথা এত শুনেছি যে আসলে আপনার মহানুভবতার কথা এত শুনেছি যে থাক থাক, দোলা বলেছে তো, ও সব কিছু একটু বাড়িয়েই বলে। চলুন ভেতরে চলুন। না না, এখানেই ভালো লাগছে, বেশ খোলামেলা। আমি দোলার মুখে সব কিছু শুনেছি। ফিরে এসেছেন, আমাদের সবার জন্য সেটা খুশির খবর। আমার জীবনে আর কি কখনো খুশির কোনো কিছু হবে? আমার বলতে যা কিছু, তার সব কিছুই তো আপনার। সেগুলোর ওপর সত্যি বলতে আমার কোনো অধিকার নেই। ভুল বললেন। আমি হয়তো বেঁচে আছি ঠিকই, কিন্তু আর সবার কাছে আমি আসলে মৃত একজন মানুষ, যার কোনো অস্তিত্ব নেই। কিন্তু আপনি তো জীবিত। তবু তাতেও আপনার অধিকার কমে না। আমি আমি হঠাৎ করেই দীর্ঘ 10 বছর পর ফিরে এসে নিশ্চয়ই এটা আশা করতে পারি না যে আমার জন্য সবাই অপেক্ষা করে বসে আছে। সময় আমার জন্য অপেক্ষা করেনি। আমি আমি তবু এসেছিলাম আসলে আসলে আমার একটা ইচ্ছে। জি বলুন। আপনারা যদি আমার ছেলেটাকে আমার সাথে নিয়ে যেতে। না, আমি আমি তোমাদের এই সুন্দর জীবনে কোনো ব্যাঘাত করতে আসিনি, ব্যাঘাত করতে চাইও না। আমি ছিলাম তোমাদের একবার দেখতে। বিজয়কে দেখা হলো, আমরা আর কিচ্ছু চাই না, কিচ্ছু না। কিন্তু তারপরও যদি বিজয় আমাকে একবার বাবা বলে। না, আমি চলে যাচ্ছি, বিজয়কে ডাকবার কোনো দরকার নেই। কিন্তু তবুও আমার ভালো লাগছে। কেন ভালো লাগছে জানো? কারণ মঈন সাহেবের মতো এত অসাধারণ একজন মানুষের কাছে আমার সবচেয়ে ভালোবাসার দুজন মানুষ। আমার আর কোনো ভয় নেই, কোনো চিন্তা নেই। আমি আসলে তোমাদের কাছ থেকে বিদায় নিতে এসেছিলাম। বিজয়কে আর ডেকো না। ওকে দেখলে আমার আর যেতে ইচ্ছে করবে না। তোমরা সবাই ভালো থেকো। আসি। বাবা,
কি বাবা? আমাকে পাতার বাঁশি বাজানো শিখাবে না? শেখাবো শেখাবো। আমাকে তোমার সাথে নিবে না?